টরন্টোতে শীতটা মাত্র শুরু হচ্ছে। আজকের ওয়েদারটা যদি আমরা একটু দেখি, সো স্কারবোরোতে আজকে ক্লাউডি 1 ডিগ্রি, বাট ইট ফিলস লাইক -6। যদিও বাতাস তেমনটা নাই, আমরা যাচ্ছি একটা হাইকিংয়ে। শীতের এই সময়টাতে আপনাকে সবসময় তৈরি থাকতে হয় ওয়াটারপ্রুফ জুতো, ভারী জামা কাপড়, মাফলার, এছাড়া অন্যান্য যে উইন্টার গিয়ার আছে, গ্লাভস, টুপি ইত্যাদি নিয়ে। আপনারা দেখছেন আমার বাসার বাইরে যে খোলা মাঠে গাছগুলোর পাতা ঝরে পড়েছে ইতিমধ্যে। কদিন আগে বেশ সুন্দর কালার ছিল, এখন উইন্টার এসেছে, ফল শেষ, এটাই হওয়ার কথা। আমার স্ত্রী এবং আমার বাচ্চা তৈরি, আমরা সবাই হাইকিংয়ে যাব, নিচে যাচ্ছি। 24 তলায় আমার বাসা, নিচে নামছি। একসাথে রওনা দিব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের আরও 2জন বন্ধু এবং তাদের ফ্যামিলি। 14তম ব্যাচের আরিফ ভাই এবং 15তম ব্যাচের বিপ্লব, আমরা একসাথে রওনা দিচ্ছি। বাইরে কাঠবিড়ালিটাকে দেখছেন, শীতে একদম জবুথবু, প্রচণ্ড বাতাস বইছে। শীতের সময় এই বাতাসটাই আসলে কষ্টের। দূরে দেখছেন ক্লোদিং ব্যাংক। বেসিক্যালি কানাডিয়ানরা এই সময়টাতে তাদের কাপড় চোপড়গুলো ডোনেট করে, ইউজ হওয়া কাপড় চোপড়গুলো। ইতিমধ্যে আরিফ ভাই এবং বিপ্লব এসে পড়েছে। আমাদের আজকের প্রায় 36 মিনিটের একটা পথ, ভিস্টা ট্রেল নামে একটা ট্রেলে আমরা রওনা দিব। আপনার সামনে যেটি দেখছেন সেটি হচ্ছে গো ট্রেন, অত্যন্ত জনপ্রিয় এই ট্রেনটি। এখানে গ্রেটার টরন্টো এরিয়ার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে প্রায় 11,000 স্কোয়ার কিলোমিটার পথ জুড়ে এটি বিস্তৃত। উত্তর অঞ্চলের 7 লক্ষ মানুষের প্রতিদিনের বাহন বলা যেতে পারে। গত বছর 2023 সালে প্রায় 56 মিলিয়ন মানুষ এটি ব্যবহার করেছে। বেশ জনপ্রিয় একটি মাধ্যম। ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি, আমাদের গাড়িগুলো পার্কিং করা হয়েছে এবং আমরা একটু ম্যাপটা দেখে নিচ্ছিলাম। এই ম্যাপটিতে আসলে পুরো ডিটেলস দেওয়া থাকে, এছাড়া ইমার্জেন্সি কন্ট্যাক্ট পয়েন্টগুলো দেওয়া থাকে। আমাদের ট্রেলটি রাস্তার ঠিক ওপারেই, সরু পথ বেয়ে, পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু পথ বেয়ে আমাদের যেতে হবে। আমাদের স্ত্রী বাচ্চাদের কনফিডেন্স দেখেও আমরা অভিভূত। দেখা যাক ট্রেলটা আসলে কোথায় গিয়ে কিভাবে শেষ হয়। কানাডায় পাবলিক প্লেসগুলোতে, বিশেষ করে বিচ, পার্ক অথবা ট্রেল স্পটে এই ধরনের ওয়াশরুম থাকে। এখন তো কোনো সমস্যা যদি হয়ে থাকে, সাধারণত তারা মোবাইল ওয়াশরুমগুলো দিয়ে থাকে। যে নীল কালারের ওয়াশরুমটি দেখছেন সেটি মোবাইল ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেনটেন্যান্স করেই তারা এগুলো রাখে। আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হাইকিংয়ে যাওয়ার সময় আপনারা চেষ্টা করবেন একটি পলিথিন সাথে রাখার জন্য। সাধারণত কানাডিয়ানরা তাদের ময়লা আবর্জনাগুলো বাইরে ফেলে না, পলিথিনে নিয়ে নেওয়াটা বেটার। আমাদের বাচ্চারা বেশ এক্সাইটেড। প্রয়োজনীয় সব কাজ সেরে আমরা রওনা দিলাম একসাথে। লম্বা ট্রেলগুলোতে একটু পরপর এই ধরনের বেঞ্চি পাতা আছে। সাধারণত যারা বয়স্ক অথবা একটু অসুস্থ বোধ করেন, তারা কিছুটা রেস্ট নিয়ে নিয়ে এই ট্রেলগুলো আসলে শেষ করেন। এবং পার্কের মাঝখানে মাঝখানে আপনারা দেখবেন কাঠের ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে, পথ নির্দেশিকা দেওয়া হয়েছে। এছাড়া কেউ যদি হারিয়ে যায় সেজন্য বিভিন্ন ধরনের চিহ্নের ব্যবস্থা করা হয়েছে। যদিও হারার তেমন কোনো সুযোগ নেই, তারপরও ঘন জঙ্গল, অনেকেই অনেক সময়ই নার্ভাস হয়ে পথ হারিয়ে ফেলে। আমরা মাটির রাস্তা ধরে এগোতে থাকলাম, খানিকটা উঁচু নিচু পথ, এবং আমাদের বাচ্চারাও আমাদের সাথে বেশ এক্সাইটেড। দেখতে পাচ্ছেন তারাও জঙ্গল দিয়ে আসছে। প্রচণ্ড ঠান্ডা, বাইরে যেটা দেখে এসেছিলাম -6, আমাদের মনে হচ্ছে এইখানে এটা -7, 8 বা 9 এর কাছাকাছি। আমরা একটি খাড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছি। এটি কোনো ট্রেল নয়, বেসিক্যালি পানি পড়ার পথ। আমার বাচ্চা বেশ এক্সাইটেড এটা দিয়ে ওঠার জন্য। বাকিদেরকে, বিশেষ করে আমাদের স্ত্রী এবং ছোট 2জনকে আমরা সমান রাস্তা দিয়ে পার করে দিয়েছি। আমরা চেষ্টা করছি উপরে কি আছে আসলে দেখার জন্য। সো সেই পানি পড়ার পথ বেয়ে উপরে ওঠার চেষ্টা। আমার ছেলে, সে একলাই উঠবে, দেখা যাক শেষ পর্যন্ত সে এটা উঠতে পারে কিনা। ছোট ছোট নুড়ি পাথর এবং পিছলা পথের কারণে আসলে ওঠা বেশ কষ্টসাধ্য। মাঝে মধ্যে আমাকে তাকে একটু হেল্প করা লাগছে, যদিও তার ভীষণ জেদ, সে একলাই পার হবে। চেষ্টা করছে, আমি একটু ভয়ে
নার্ভাস ছিলাম। একটা লাঠিও নিয়েছে সে, একলাই উঠবে এবং মোটামুটি 3 ভাগের 1 ভাগ পথ সে উঠে গিয়েছে। নিচে দেখছেন বেশ নিচু এবং বেশ স্টিপ পাহাড়। সে চেষ্টা করছে, আমি তার চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করি। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে সক্ষম হই। আমাদের আগে আমাদের ফ্রেন্ডরা পৌঁছে গিয়েছিল। আমরা রাস্তা পার হয়ে যে জায়গাটি আসলাম, সেই জায়গাটি আসলে না দেখালেই নয়। অত্যন্ত নয়নাভিরাম, ছোট ঝিরি বলতে পারেন, অথবা একটা সময় বেশ খরস্রোতা লেক বলতে পারেন। অনেক দূর থেকেই আমরা এর শব্দ শুনতে পাচ্ছিলাম, কলকল ধ্বনি। অবশেষে তার কাছে আসলাম। বেশ সুন্দর, একটা সময় বেশ খরস্রোতা ছিল, বোঝাই যাচ্ছে। আমরা নিচে নামার পথ খুঁজছিলাম, বাট অবশেষে আসলে এই প্ল্যান আমাদের বাদ দেওয়া লাগে, বেশ ঝুঁকিপূর্ণ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের স্ত্রীদেরকে আমরা একটু আগে পাঠিয়ে দিয়েছি সমান রাস্তা ধরে। আমাদের আসলে তাদের খোঁজারই পালা। বেশ খানিকটা সময় পার হয়েছে, তাদের দেখা পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আমার বাচ্চাও তার মাকে খোঁজা শুরু করছে। সব মিলিয়ে কিছুটা দুশ্চিন্তারও বটে। ধন্যবাদ আসলে বর্তমান যুগের ক্যামেরাকে এবং ক্যামেরার জুম ফ্যাসিলিটিসকে। আমরা অনেক দূর থেকে দেখতে পেলাম যে কেউ একজন বসে আছে, এবং কনফার্ম হলাম আমাদের আসলে বউ বাচ্চারা আমাদের জন্য ওয়েট করছে। তাদেরকে দেখে কিছুটা সান্ত্বনা পাওয়া গেল। ঝিরিটা পার হওয়ার স্বাদ আবার জাগলো। আমার ছেলে যথারীতি চেষ্টা করছে নিচে নামার, কিছুটা ভয়ও পাচ্ছে। উপরে ওঠার চাইতে নিচে নামাটাতে সে একটু বেশি ভয় পায়। অবশেষে সে নামতে পারলো। আমরা ঝিরির পাশ দিয়ে নিচে নামার চেষ্টা করছি। কানাডায় এরকম ছোট বড় প্রায় 27,000 ট্রেল আছে। শুধু টরন্টোতে আপনি 92টির মতো ট্রেল আছে, যেগুলোতে পাবলিকরা সাধারণত হাইক করে থাকে। আমরা কয়েকবার চেষ্টার পর আসলে নিচে নামতে পারি এবং আমরা ঝিরির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এই অঞ্চলের বেশ বিখ্যাত একটি মাছ স্যামন ফিশ। সাধারণত খাড়িগুলো বেয়ে তারা লেক থেকে পাহাড়ের উপর দিকে ওঠার চেষ্টা করে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে বেশ কিছু স্যামন মাছ মরে গিয়েছে। এটা আসলে এর আগের ছবি। তাদের জীবনচক্রের একটা ধাপে তারা যেটা করে, লেক থেকে উপরের দিকে উঠতে থাকে যেখানে তারা জন্মেছিল। একটা পর্যায়ে এসে সেই বন্ধুর পথ পাড়ি দিয়ে তারা ডিম দিয়ে আসলে মারা যায়। এভাবেই আসলে সৃষ্টিকর্তা তাদেরকে বানিয়েছেন। আর আপনারা যে এই মাছের কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা এই সময়টাতে বেসিক্যালি একটু ভয় কম, কারণ বছরের অন্যান্য সময়ে যখন স্যামন মাছ আছে তখন কালো ভাল্লুকগুলো আসলে এই অঞ্চলে আসে এই মাছগুলো খাওয়ার জন্য। বেশ পুষ্টিদায়ক খাদ্য, তাদের বেশ কিছুদিনের প্রোটিনের ব্যবস্থা তারা করে রাখে। আপনারা জানেন ভাল্লুক শীতকালে আসলে হাইবারনেশনে চলে যায়। মোটামুটি তারা 5 থেকে 6 মাস সময় ধরে তারা হাইবারনেশনে থাকে। তার মানে তারা একটা জায়গায় আসলে রেস্ট করে ঘুমিয়ে থাকে। সো এই সময় তাদের প্রোটিনের দরকার হয়, যেটা আসলে তার আগের সিজনে এসে স্যামন মাছ থেকে বা অন্যান্য মাছ থেকে খেয়ে নিজের শরীরে জমিয়ে রাখে। আপনারা দেখছেন ইতিমধ্যে প্রচণ্ড ঠান্ডায় আসলে লেকের আশেপাশে জমানো পানিগুলা বরফে পরিণত হয়েছে। আমার ছেলে বেশ এক্সাইটেড এই বরফগুলা দেখে, কারণ সে প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করছে। বরফগুলা ভাঙার চেষ্টা করছে। প্রায় 1 ইঞ্চি পুরুত্বের বরফ বলা যেতে পারে। বেশ কঠিন এবং বন্ধুর পথ পাড়ি দিয়ে আমরা যে জায়গাটি আসলে এসেছি, এই জায়গাটিতে এসেও কিছুটা আশা হতো, কারণ আমাদের আজকের এই হাইকিংয়ের প্ল্যানটি আসলে আধা ঘন্টার মধ্যে করা হয়েছে, যার কারণে সমস্ত প্রস্তুতি নিয়ে আসা সুযোগ হয়নি সবার। সবাই আসলে ওয়াটারপ্রুফ জুতা পরে আসার কথা ছিল, বাট এই ঠান্ডায় নর্মাল কেটস বা জুতা পরে এটা পাড়ি দেওয়া বেশ কঠিন, এবং পরবর্তীতে আসলে অনেকটা অবশ হয়ে যায় পা, এবং পায়ের ফিলিংস খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। তারপর আমরা চেষ্টা করছি ঝিরির আশপাশ থেকে কিছু পাথর নিয়ে কোনোভাবে ওই পাড়টাতে যাওয়া যায় কিনা। বিপ্লব যথারীতি বেশ এক্সাইটেড এইসব ব্যাপারে। দেখতে পাচ্ছেন আমার বাচ্চা আসলে বরফটা কোলে নিয়ে বসে আছে, কারণ সে বরফটা বাসায় নিয়ে যেতে চাই। আমরা অনেকটা চেষ্টা করে আসলে ফেল।
আমরা আসলে যেতে পারিনি, কারণ বেশ পিচ্ছিল পাথর, স্রোত ছিল অনেক এবং একই সময়ে প্রচণ্ড ঠান্ডা পানি। সূর্যটা প্রায় হেলে পড়ছে, আমাদের খিদাও লেগেছে। যেহেতু বলেছি আধা ঘন্টার প্রস্তুতি, এবার আসলে তেমন খাওয়া দাওয়া আনারও সুযোগ আমাদের হয়নি। কিছু ভাজা পোড়া গরম গরম খেতে ভালোই লাগছিল, আর কিছু চকলেট বিস্কিট দিয়ে আমরা আমাদের দুপুরের খাবার সেরে আবার রওনা দিলাম। আমাদের এখনও প্রায় 1 ঘন্টার উপর পথ বাকি এবং আসলে সূর্যাস্ত হতে সময় আছে আর আধা ঘন্টা 45 মিনিটের মতো। সব মিলিয়ে কঠিন একটা এক্সপেরিয়েন্স বলা যেতে পারে। আমরা এগিয়ে চলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছপালাগুলোর আসলে পাতা নেই। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এই সময়টাতে কেন পাতা ঝরে যায়। সূর্য না থাকার কারণে তার ফটোসিনথেসিস প্রক্রিয়া মারাত্মক ব্যাহত হয়। এছাড়া উদ্ভিদ তার গোড়ায় পানি পায় না ফ্রিজ হয়ে থাকার কারণে। বাঁচার তাগিদেই এনার্জি ধরে রাখার জন্যই সে পাতাগুলো ছেড়ে দেয়। যাই হোক, ট্রেল ধরে যেতে যেতে আমরা আরও বেশ কয়েকটি সুন্দর স্পট দেখতে পেলাম। আমরা আগতে থাকলাম, কারণ আপনারা জানেন ইতিমধ্যে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। যেতে যেতে দেখলাম আসলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়া পাতা। এদেশের জাতীয় পতাকায় যে ম্যাপল লিফটি আছে, সে ম্যাপল গাছে ভর্তি এলাকাটি। ম্যাপল গাছ অনেকটা আমাদের খেজুর গাছের মতো রস দিয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। রাবার বাগান থেকে যে রাবার সংগ্রহের পদ্ধতি অনেকটা ওই একই পদ্ধতি অনুসরণ করে ম্যাপল সিরাপগুলা সংগ্রহ করা হয়। বেশ মিষ্টি স্বাদের এই সিরাপ মধুর চেয়ে কিছুটা পাতলা হয় এবং পুষ্টিগুণে বেশ সমৃদ্ধ। যাই হোক, আমরা আমাদের ট্রেল ধরে আগত থাকলাম। সামনের যে পথটি সেটি বেশ উঁচু পথ এবং সেই উঁচু পথ পার হয়ে আমরা বেশ সুন্দর একটি স্পটের খোঁজ পেলাম। অনেকটা আমাদের বান্দরবনের বগালেগের মতো, চারপাশে পাহাড় সমৃদ্ধ, মাঝখানে পুকুরের মতো জলাশয়। আমরা নামার চেষ্টা করলাম, জলাশয়ে দিকে রওনা দিলাম। কিছুটা উঁচু নিচু পথ এবং আমরা ফাইনালি জলাশয়ের প্রবেশ মুখে পৌঁছলাম। কানাডায় সাধারণত এই সময়টাতে প্রচুর হাঁস দেখা যায়। আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি শত শত হাঁসের বিচরণ। এই হাঁসটাকে এই সমস্ত এলাকায় মালার নামে বলে থাকে। উঠতে সক্ষম এই হাঁসগুলার প্রায় 1 থেকে 1.5 কেজি ওজনের হয়ে থাকে। দেখতে বেশ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শব্দ শুনে এক ঝাঁক হাঁস উড়ে উড়ে ঠিক পাখির মতো অন্য একটি জলাশয়ের খোঁজে রওনা দিয়েছে। এই হাঁসগুলি বছরে 8 থেকে 20টি, আবার কোনো কোনো সময় 26টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। উঠতে সক্ষম এই হাঁসগুলা প্রায় 65 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ছুটতে পারে। এছাড়া আপনারা দেখবেন হচ্ছে 2টি বড় রাজহাঁস, 2টি না 3টি বড় রাজহাঁস আসলে জলাশয়ে আছে। এই রাজহাঁসগুলোকে ট্যাগিং করা, নাম্বার দেওয়া। আপনারা চাইলে এগুলো ধরতে পারবেন না। কানাডার রাস্তাঘাটে এবং জলাশয়ে পার্কগুলোতে প্রচুর হাঁস থাকে। ইচ্ছামতো স্বাধীনভাবে হেঁটে বেড়াই, কেউ এদেরকে ডিস্টার্ব করে না। তাছাড়া আপনি যদি এগুলোকে শিকার করতে চান, আপনি চাইলেই পারবেন না, আপনাকে লাইসেন্স নিতে হবে। যদিও এটি বিপন্নপ্রায় প্রাণী নয়। কানাডা সরকার যেটা করে যে এটার একটি সংখ্যা তারা সব সময় কন্ট্রোল করার চেষ্টা করে, ঠিক ওই সময়টা থেকে আপনাকে লাইসেন্স দিয়ে থাকবে এবং আপনাকে নির্দিষ্ট এলাকা দিয়ে দিবে। আপনি চাইলে লাইসেন্স নিয়ে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় এগুলো শিকার করতে পারেন। আমরা বেশ কিছুক্ষণ বেশ ভালো সময় কাটিয়েছি, বাট ইতিমধ্যে স্নোফ্লেক্স পড়া শুরু হয়ে গেছে। এটাও আমাদের কাইন্ড অফ প্রথম এক্সপেরিয়েন্স। স্নো পড়ার প্রথম ধাপই আসলে এটি। ছোট ছোট অনেকটা শোলার মতো আপনার চারপাশে এগুলা পড়তে থাকে, বেশ সুন্দরই লাগে। আমার ছেলে বেশ এক্সাইটেড। আমাদের ট্রেলের অনেকটা মাঝপথ পর্যন্ত আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি। আরেকটি ম্যাপ দেওয়া আছে, কেউ যদি হারিয়ে যেয়ে থাকে তাহলে আসলে পথ খুঁজে পাওয়াটা সহজ। পাশে আরেকটি জলাশয়, পুরো জলাশয়টি বরফে পরিপূর্ণ। দূরে ট্রেনের সাউন্ড শোনা যাচ্ছে, বুঝতেই পারছি আশেপাশে বড় কোনো ট্রেনের লাইন আছে। বেশ জোরে সোরে
স্নোফ্লেক্স পড়া শুরু হয়। আমাদের ফিরতে হবে, মাত্র অর্ধেকটা পথ পাড়ি দিয়েছি। কানাডায় 1967 সালে ইন্টাররিজিওনাল ট্রেন চলাচল শুরু হয়। মূলত গাড়ি এবং নিত্য প্রয়োজনীয় জিনিস এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নেওয়ার জন্য এর কোনো বিকল্প নেই। 5,000 ফিট থেকে 12,000 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সোজা বাংলায় প্রায় 1.5 কিলো থেকে 4 কিলোর মতো লম্বা এই ট্রেনগুলো যখন রাস্তা পার হয়, অনেকটা সময় ধরে আসলে রাস্তা আটকে থাকে। এই জন্য এগুলো রাস্তা এমনভাবে বানানো হয়েছে যাতে আসলে মূল যে যাত্রাপথ, মূল সড়কগুলো থেকে যাতে এগুলো আলাদা থাকে। আপনারা দেখছেন আমাদের সাথে আরও কিছু সহযাত্রী আছে যারা আমাদের সাথে আসলে ফেরার জন্য জোর কদমে রওনা দিয়েছে। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। বাংলাদেশের তুলনায় প্রায় 68 গুণ বড় এই দেশটিতে জনসংখ্যা মাত্র 4 কোটি। স্বাভাবিকভাবেই এক রিজন থেকে অন্য রিজনে যাওয়ার জন্য এই ধরনের ট্রেনগুলোর আসলে কোনো বিকল্প নেই। আমরা মাঝপথে দেখতে পেলাম বেশ কিছু সুন্দর টেন্ট করা আছে। তো যারা সে থাকতে চায় আসলে পূর্বের অনুমতি নিয়ে এখানে থাকতে পারে। মাঝপথ দিয়ে যাওয়ার সময় আমরা দেখলাম বেশ কিছু সতর্কবাণী রয়েছে, বিশেষ করে জঙ্গলি শেয়াল আছে, কিছু কালো ভাল্লুক আছে। যদি আমাদের এই সময়টাতে তেমন কিছু চোখে পড়েনি, তারপর সাবধানে থাকা ভালো। আমরা এগিয়ে চললাম আমাদের ট্রেল ধরে। চমৎকার এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সৌন্দর্য দেখার লোভ সামলাতে পারলাম না। একটা সিজনের সৌন্দর্য আসলে এক এক রকম। ফলে এক ধরনের সৌন্দর্য, উইন্টারে এক ধরনের সৌন্দর্য বোঝা যাচ্ছে। এই জায়গাটি থেকে পুরো এলাকাটি সুন্দরভাবে দেখা যায় এবং চারপাশে গাছপালার পাশাপাশি রয়েছে লেকের একটা অত্যন্ত চমৎকার ভিউ। আরও কিছুটা সময় থাকার ইচ্ছা থাকলেও আসলে আমাদের কাছে সময় তেমনটি নেই, যার কারণে আমরা অনেকটা সময় নিয়ে আসলে এখানে বিশ্রাম নিব সেই প্ল্যানটা বাতিল করি। এছাড়াও আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। অনেকক্ষণ ধরে আমরা ঠান্ডার মধ্যে বাইরে, আমাদের আসলে ফিরতেই হতো। কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফেরার জন্য রওনা দিলাম। যদিও আমাদের বাচ্চারা আর কিছুটা সময় এখানে থাকতে চেয়েছিল। মাথার উপরে একটি প্লেন ঘুরতে দেখে ছোটবেলার সার্ভাইভাল ডকুমেন্টারিগুলোর কথা মনে পড়ে গেল। রাস্তা ভুলে অভিযাত্রীদের প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু, অবশেষে সার্চ টিম তাদেরকে খুঁজে বের করে। ভয়ানক সে গল্পগুলোর কথা মনে করতে করতেই আসলে আমরা আর সময় নিতে চাইলাম না, আমরা আবার রওনা দিয়ে দিলাম। আমাদের ছেলেরা ইতিমধ্যে ক্লান্ত। তাদের দুই চাচা দুইজনকে কাঁধে নিয়ে রওনা দিয়েছে। বাচ্চাদের যেটা হয় বেসিক্যালি, একজন থেকে দেখলে আরেকজন উঠতে চাই, সেটাই হয়েছে। একজন নামলে আরেকজন নামবে, একজন নামলে আরেকজন উঠবে। বেশ বন্ধুর পথ, উঁচু নিচু, ঝরা পাতা, প্রচণ্ড ঠান্ডা, সব মিলাই বেশ মায়াবী সুন্দর এক পরিবেশ। কানাডার লোকজন হাইকিং করতে বেশ পছন্দ করে। একটি জরিপ বলছে প্রতি বছর তাদের 44% জনগোষ্ঠী আসলে হাইকিংয়ে বের হয়। গত বছর থেকে এবছর এটি 1% বৃদ্ধি পেয়েছে এবং আগামী বছর প্রায় 2% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে আমাদের স্নোফ্লেক্সের পরিমাণটাও বেড়ে গেল, ঠান্ডাও বেড়ে গেল এবং আমরাও প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আমাদের প্রথমবার স্নোফ্লেক্স এক্সপেরিয়েন্স, তাই আমার বাচ্চা একটু পরপরে থামতে চাচ্ছিল। সেগুলো ধরবে, সেগুলো বাসায় নিয়ে যাবে, অনেক অনেক পরিকল্পনা। যাই হোক, কানাডা যেহেতু এসেছে, সামনে আরও স্নো হবে, স্নোফ্লেক্স হবে। সো আশা করছি সামনের দিনগুলোতে সে আরও মজা করতে পারবে। আমরা এগিয়ে চললাম, প্রায় কাছাকাছি এসে পড়েছি বলা যায়। আমাদের এই উডেন ব্রিজটি পার হওয়ার পরে আসলে প্রধান রাস্তাটি। আমরা সেই উডেন ব্রিজ ধরে এগোতে থাকলাম। ব্রিজের পর কিছুটা হেঁটেই আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। ইতিমধ্যে ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন স্নো পড়া শুরু হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। সামনে এগোতে ধরলাম ব্রিজ ধরে। আমাদের আর কিছুটা পথ পাড়ি দিয়ে আসলে আমাদের গন্তব্যস্থলে আমরা এসে পড়ব। সাকসেসফুলি আমাদের
ট্রেলের প্রথম অভিযানটা আমরা শেষ করলাম। এর আগেও বেশ কিছু ট্রেলে আমাদের যাওয়া হয়েছে, ছোটোখাটো ট্রেল ছিল বাসার আশেপাশে, এটা বেশ লম্বা ট্রেল। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ট্রেলে অথবা ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। সবসময় ভ্রমণ হোক নিরাপদ, সুন্দর। আল্লাহ হাফেজ।